একজন জেলে জালে মাছ তুলতে গিয়ে তোলে মৃতদেহ। কিন্তু এখানে সবথেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে এই যে মৃতদেহটা প্রায় 3 থেকে 5 দিন পুরনো। এতদিনেও মৃতদেহটা কারোর চোখে পড়ল না। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম জেলে হত্যার দায়ে। গল্পটি নেওয়া হয়েছে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দারোগার দপ্তর থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, প্রীতম, রাজ চক্রবর্তী এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে কৃষ্ণেন্দু মণ্ডল। শব্দগ্রহণ ও ভাষা পরিবর্তনে রয়েছে ধূমকেতু। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। মৃতদেহ দেখে তো একদমই চেনা যাচ্ছে না। মুখটা এতটাই বিকৃত হয়ে গেছে যে পরনের জামা কাপড়গুলো না থাকলে বোঝাই যেত না যে। আচ্ছা রায়বাবু, আপনি আশেপাশে সবাইকে সরে যেতে বলুন, আর ওই 3 জন জেলেকে হাবিলদারদের সাথে থাকতে বলুন। তাদের সঙ্গে আমার কিছু জরুরি কথাবার্তা বলতে হবে। দেখেই তো বোঝা যাচ্ছে কোনো চুরি ডাকাতির ব্যাপার। মনে হচ্ছে চোর চুরি করার উদ্দেশ্যে খুন করেছিল, তারপর জিনিসপত্র সব নিয়ে গঙ্গার জলে ফেলে দিয়েছে। ওটাই ওই ভাসতে ভাসতে এখানে এসে পড়েছে। সেটা তো নাও হতে পারে, তাই না? আর যদি ভাসতে ভাসতে এখানে আসতো তাহলে তো এর আগে কেউ না কেউ দেখতে পেত। আরে আপনি জানেন না প্রিয়নাথ বাবু, গঙ্গার জলে তো কত কিছুই না ভাসতে ভাসতে এদিক ওদিক চলে যায়। মাঝ গঙ্গায় যদি থাকে তাহলে কি আর সেটা পাড়ে দাঁড়িয়ে থাকা কারো চোখে পড়বে? জলের জিনিস, তাই ওই জেলেদের চোখেই পড়েছে। কিন্তু জেলেগুলো মিথ্যে বলছে না তো। জলের মধ্যে মৃতদেহ জড়িয়ে নিয়ে তারপর সেই জাল টানতে টানতে ওরা আসেনি তো। ওদের যদি খুন করার হতো তাহলে ওরা খুন করে মৃতদেহটা কোনো নৌকায় করে অন্য কোথাও নিয়ে গিয়ে ফেলতে পারত। এখানে ফেললে তো ওদেরই সমস্যা, এখানেই বাধা থাকে। সেটা তো আপনার জানা কথা। আর কেউ খুন করে মৃতদেহ ঘরে ফেলে যাবে কেন? আচ্ছা প্রিয়নাথ বাবু, ব্যাপারটা কি এমন হতে পারে না? লোকটা যদি আত্মহত্যা করে থাকে, এমনটা তো মাঝে মাঝেই হয়। আত্মহত্যার জন্য গঙ্গায় ডুব দিয়েছে, তারপর ওই মৃতদেহ ভাসতে ভাসতে এখানে এসে পড়েছে। অনেক কিছুই তো হয়। সেটা হতেই পারে, কিন্তু আমার কেন জানি না ব্যাপারটা মনে হচ্ছে না। কোথাও একটা খটকা আছে। সামনে গঙ্গার ধারে একটা ছোটখাটো জটলা হয়েছে। সেই জটলার মধ্যে একপাশে পড়ে রয়েছে একটি মৃতদেহ। পুলিশের লোক চারিদিকে ছড়িয়ে রয়েছে। 2 জন কনস্টেবল মৃতদেহটার পাশে ঠায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। লোকজনের কথাবার্তা, জটলার সমস্ত কিছু পেরিয়ে আমি কিন্তু এদিক ওদিক বারবার দেখে চলেছি যে সন্দেহজনক কিছু দেখা যায় কিনা। আসলে ব্যাপারটা তেমন কিছুই নয়, আবার দেখতে গেলে ব্যাপারটা সত্যিই অদ্ভুত কিছু। আজ সন্ধ্যার দিকে একটা কাজে রায়বাবুর কাছে থানায় এসেছিলাম। আগের একটা কেসের ব্যাপারে কথাবার্তা চলছিল। সেই কেসটা আদালতে উঠবে, তাই সাক্ষী আর প্রমাণ সমস্ত কিছু নিয়ে একটা আলোচনা চলছিল। ঠিক সেই সময় বাইরের দিকে একটা জটলার শব্দ পেয়ে আমার সামনে থাকা কনস্টেবলটি বাইরে দেখার জন্য পাঠালো রায়বাবু। কনস্টেবলটি ফিরে এসে জানালো, আগে স্যার, বাইরে একজন জেলে এসেছে, ভীষণ চেঁচামেচি করছে, সে নাকি কি একটা দেখেছে। আপনারা যদি একটু বাইরে আসেন। কথাটা শুনে একটু কৌতূহলী হলো বটে। থানায় অনেকেই আসে, কিন্তু একজন জেলে এসেছে আর তার উপর এসে হইচই করছে। ব্যাপারটা কি? আমি বললাম, রায়বাবু, এরপর বাইরে গিয়ে ব্যাপারটা দেখতে হচ্ছে। থানার সামনে কেউ এরকম জটলা করলে ব্যাপারটা তো সহজ বলে মনে হচ্ছে না। আর অপেক্ষা না করে রায়বাবুকে নিয়ে বেরিয়ে এলাম। ততক্ষণে বাইরে এসে দেখলাম বাইরে একটা জেলে দাঁড়িয়ে রয়েছে। তার মাথায় গামছা বাঁধা। সে 2 হাত তুলে সামনের দিকে হাবিলদারকে কিছু একটা বোঝাবার চেষ্টা করছে। হাবিলদারও তাকে সেখান থেকে বারবার চলে যাওয়ার জন্য বলছে, কিন্তু সে কিছুতেই শুনছে না। এমন অবস্থায় আমি বললাম, হাবিলদার, হাবিলদার দাঁড়াও, ও কি বলতে চাইছে সেই কথাটা আগে শোনো। স্যার, ও বলছে নদীতে জাল ফেলে মাছ ধরতে গিয়ে নাকি একটা মৃতদেহ তুলে এনেছে, আর সেটা নাকি ও ঘাটের কাছেই রয়েছে। ওর সাথে যারা মাছ ধরতে নেমেছিল নৌকো নিয়ে, তারা মৃতদেহ পাহারা দিচ্ছে। কথাটা শুনে একটু অবাক হয়ে গেলাম। রায়বাবু বলে উঠলেন, সে কি? আর তুমি ওকে ভেতরে ঢুকতে দিচ্ছ না? স্যার, ওর গা থেকে মাছের গন্ধ ভনভন করছে। তাছাড়া সারা গা হাত পা ভিজে। ও থানায় ঢুকলে জল ভরে যাবে দাওয়ার কাছে একেবারে।
লোকটার দিকে তাকিয়ে দেখলাম সত্যিই তার কোমর পর্যন্ত জলে ভেজা। সে অসহায়ভাবে আমার দিকে তাকিয়ে বলল, আমি সত্যি বলছি দারোগাবাবু, আমি কিছু জানি না। আমি শুধু জাল টানতে গিয়ে দেখি যে জালে ওই মরাটা উঠেছে। তাড়াতাড়ি বাকিদেরও আমি কথাটা বললাম। সকলে মিলে তারপর মরাটা টেনে তুললাম। তারপর ডাঙায় তুলতেই দেখি মরাটার মুখ চেনা যায় না। চলো তো দেখি কোথায় আছে। এই সামনে যে ঘাটটা রয়েছে ওই ঘাটে। জেলে মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই আমরা আর দেরি করলাম না। আমি, রায়বাবু আর সঙ্গে দুজন হাবিলদারকে নিয়ে এগিয়ে গেলাম সেই ঘাটের দিকে। কাছাকাছি গিয়ে দেখলাম হাবিলদার মিথ্যে কথা বলছে না। সত্যি এক জায়গায় বেশ খানিকটা জটলা হয়েছে। হাটের কাছাকাছি সন্ধ্যের পর থেকে পাহারা থাকে। একটু এগিয়ে গেলেই ডক, আর সেই ডক থেকে মালপত্র এদিক ওদিক যায়, সেই দিকেও পাহারা থাকে। তাই আশেপাশের ঘাটগুলোতেও পাহারা থাকে। মাঝে মধ্যে চুরির খবর পাওয়া যায়। একজন তেমনই পাহারাদার রয়েছে জেলেদের কাছে। আমাদের দেখতে পেয়ে সে এগিয়ে এলো। পাহারাদার বলল, কি অবস্থা দেখুন তো বাবু, জেলে জাল ফেলে মাছ তোলার বদলে মৃতদেহ তুলেছে। নিশ্চয়ই বেচারা কিছু জানে, এখন ধরা পড়ে গিয়ে আর কিছুই স্বীকার করতে চাইছে না। ব্যাপারটা ভালো করে তুমি দেখেছো? ওরা মৃতদেহটা জল থেকে তুলছে? হ্যাঁ বাবু, আমি দেখেছি। আমি তো এইখানেই ছিলাম। দেখলাম একটা নৌকা জাল টানতে টানতে এইদিকেই আসছে। ওই জেলেটাই ছিল। ও উঠে এলো, তারপর জাল টানতে লাগলো। আমিও ঘাটের ধারে গিয়েই দাঁড়িয়েছিলাম। তারপরে এমন ভয় পেয়ে চিৎকার করলো যে আমি দৌড়ে গেলাম। আর তখন দেখছি 3 জন মিলে জাল টানতে টানতে তুলছে, আর সেই জালে ধরা পড়েছে এই মৃতদেহটা। তুমি নিজের চোখে যখন দেখেছো ওরা জাল টানতে টানতে মরাটা তুলছে, তাহলে তুমি কি করে বলছো ওরা মিথ্যে কথা বলছে? পাহারাদার আর কিছু বলল না। কনস্টেবল দুজন এগিয়ে গিয়ে মৃতদেহের দুপাশে দাঁড়ালো। আশেপাশে সকলকেই সরিয়ে দেওয়া হলো। জেলে আমাদের সামনে দাঁড়ালো, আর তার সঙ্গে আরও দুজনও পাশে দাঁড়িয়ে। ভয় তাদের মুখ শুকিয়ে গেছে। পাহারাদার বোধহয় তাদের অনেক কিছুই বলেছে, তাই ওই জেলে বাধ্য হয়ে এখান থেকে থানা পর্যন্ত ছুটতে ছুটতে এসেছে। সত্যিই তো প্রিয়নাথ বাবু, একটা মৃতদেহ ভুলে গেছে। মনে হয় জলে কয়েকদিন ধরে পড়েছিল, কিন্তু হঠাৎ করে জালে উঠলো কি করে? আমি মৃতদেহটার দিকে এগিয়ে গেলাম। আর তাছাড়া মুখটা এমন বিভৎসভাবে পড়ে রয়েছে যে ভালোভাবে তাকে চেনাও সম্ভব নয়। নাকে রুমাল দিতে হলো। আশেপাশে যারা ছিল তারা নাকে রুমাল চাপা দিয়ে এতক্ষণ বসে জটলা করছিল। তাদের খানিকটা দূরে সরিয়ে দেওয়া হয়েছে। দেখতে দেখতে আরও লোক জমা হচ্ছিল। এখন গরমের সময়, এই সময়টা অনেকেই গঙ্গার ধারে বসে কাটায়। ঘাটটাও বেশ বড়। ঘাটের এক পাশে জেলেদের নৌকো পাতা থাকে। এবার কিন্তু বাধ্য হয়েই সকলকে বেশ খানিকটা দূরে সরে যেতে হলো। একজন হাবিলদারকে থানায় পাঠিয়ে রায়বাবু আরও কয়েকজনকে নিয়ে আসতে বলল। বেশ কয়েকজন লোক রয়েছে। 2 জন হাবিলদারের পক্ষে এদেরকে সামলানোটা সম্ভব নয়। তাছাড়া মৃতদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। রায়বাবু বললেন, নিশ্চয়ই কোনো গুন্ডা বদমাইশ হবে প্রিয়নাথ বাবু। মনে হয় কোনো দলের মধ্যে সংঘর্ষ হয়েছে, আর তাতেই এই অবস্থা। শরীরে কিন্তু কোথাও এখনো কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। যদিও শরীরটা এমনভাবে ফুলে রয়েছে, তবুও কিছুই বোঝা সম্ভব নয়। তবুও দেখতে পাচ্ছি না। সে যাই হোক, আপনি মৃতদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। মৃতদেহ পোস্টমর্টমে পাঠাতে হবে। আমি বরং ততক্ষণে এই জেলেদের সঙ্গে একটু কথা বলে দেখি। এগিয়ে গেলাম জেলেদের দিকে। তাদের 3 জনেরই খালি গা। মাথার গামছা ততক্ষণে গলায় আর কোমরে নেমে এসেছে। মুখগুলো ভয়ে শুকিয়ে গেছে। 2 জনের শরীরেই জল লেগে আছে। একজনের একটু শুকনো রয়েছে। যার শরীর শুকনো তার কাছে গিয়ে দাঁড়ালাম। মুখে খোঁচা খোঁচা দাড়ি, আর মাথার চুল মাঝারি আকারের। মুখটা একটু লম্বা, আর তার সামনে তার দুটো একটু উঁচু হয়ে আছে। সে আমাকে দেখে হাত জোর করে বলল, দারোগাবাবু, বিশ্বাস করুন আমরা কিছু জানি না। নদীতে জাল ফেললাম, তারপরে জাল টানতে টানতে এত দূরে এলাম। এখানে জাল তুলবো। প্রতিদিনই তো এই সময় আমরা এখানে মাছ ধরি। তারপর জাল তুলতে গিয়ে দেখি বড্ড ভারী ভারী লাগছে। প্রথমে ভাবলাম হয়তো অনেক মাছ একবারে উঠেছে, কিন্তু পরে জাল তুলতে দেখি মাছ কোথায়। আমাদের কপাল পুড়েছে দারোগাবাবু। স্পষ্ট বুঝতে পারলাম। ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে গোটা ব্যাপারটায় ও একটু চমকে গিয়েছে। তাদের স্বাভাবিক করার জন্যই বললাম, তোমরা ভয় পেও না।
তোমরা যদি কিছু না করে থাকো তাহলে তোমাদের কোনো চিন্তা নেই। আর তাছাড়া পাহারাদাররা তো তোমাদের মৃতদেহটা তুলতে দেখেছে। একটা কথা বলো তো, মৃতদেহটা ঠিক কোথা থেকে তোমাদের জালে বেঁধেছে? তা ঠিক বলতে পারবো না দারোগাবাবু। জাল আমরা এই ঘাট দূর থেকে ফেলেছি, তারপর মাঝখান থেকে ঘুরিয়ে এনে এখানে তুলেছি। মৃতদেহ যদি অনেক দূরে চলে যেত তাহলে তো জালে ঠেকতো না। এই পাশাপাশি 3 ঘাটের মধ্যেই কোনো এক ঘাটে হয়েছে। এই ঘাটে ছিল বলেই তো মনে হচ্ছে এই ঘাটের কাছেই মরাটা জালে ঠেকেছে। জাল টানার সময় আমি বুঝতে পেরেছি। আমি তো সামনের দিকে ছিলাম আর ওরা ছিল পেছনের দিকে। ওদের কথা শুনে বুঝতে পারলাম মরাটা হয়তো কোনোভাবে ঘাটের কাছে এসে আটকে ছিল, তারপর জালে বেঁধে উঠে এসেছে ওপরের দিকে। ততক্ষণে রায়বাবু আর হাবিলদারদের সাহায্যে জটলা সরিয়ে মৃতদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ফেলেছে। আমি জেলেদের উদ্দেশ্যে বললাম, তোমরা একটা কাজ করো, তোমরা কোথায় থাকো সেই সমস্ত কিছুই ওই পুলিশ অফিসারের কাছে দিয়ে যাও। যদি তোমাদের কোনো প্রয়োজন হয় তাহলে ডাকা হবে, বুঝলে? তবে চিন্তা নেই, তোমাদের কোনো বিপদ হবে না। দারোগাবাবু, আচ্ছা, যে মরাটার মুখটা দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম তার চোখ দুটো কেমন যেন বাইরে ঠেলে আসছিল মনে হচ্ছিল। সেখানে আর বেশিক্ষণ দাঁড়ালাম না। কাজ শেষ করে রায়বাবু হাবিলদারদের নিয়ে চলে গেলেন। আমি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলাম। সকলেই চলে গিয়েছে। জেলের দল আজ আর মাছ ধরতে পারবে বলে মনেও হলো না। তারাও নৌকো ঘাটের একপাশে রেখে চলে গেছে। এদিকে আজ আর লোকজন আসবে বলে মনে হয় না। যেখানে একটা মৃতদেহ পাওয়া গেছে সেখানে পুলিশের ভয় থাকে। একটু এদিক ওদিক হেঁটে আমিও বাড়ি ফেরার পথ ধরলাম, কিন্তু মনের মধ্যে গোটা ব্যাপারটা রয়েই গেল। একটা মৃতদেহ জলের তলায় বেশ কয়েকদিন ধরে রয়েছে, কিন্তু কিভাবে? আর তাছাড়া জোয়ার ভাটা রয়েছে। ওসব কথা ভাবতে ভাবতে অফিসে ফিরে এলাম। পরদিন সকালে খোঁজ খবর নেওয়ার জন্য রায়বাবুর থানায় গিয়ে পৌঁছলাম। গিয়ে দেখি রায়বাবুর মুখটা বেশ উদ্বিগ্ন। আমাকে দেখতে পেয়ে যেন হাতে চাঁদ পেয়েছেন এমনটা করে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বললেন, আপনি এসেছেন প্রিয়নাথ বাবু? আমি ভাবছিলাম আপনি যদি না আসেন তাহলে একবার আপনার কাছে যাব। এদিকে দেখুন কি বিপদ। কেন, কি হয়েছে? আরে কালকে যে মৃতদেহটা পাওয়া গেল সেটা পোস্টমর্টমের জন্য পাঠালাম, আপনার তো মনে আছে নিশ্চয়ই। এখন সেটা নিয়েই বিপদে পড়েছি। মৃতদেহটা কার আর ওখানে কি করে এলো এই সমস্ত নিয়ে উপরমহল থেকে চাপ আছে। বুঝতেই পারছেন, কাছেই ডক রয়েছে, সেখানে অনেক রকম কাজ চলে। সেই ডকের সাথে যদি এই মৃতদেহের কোনো সম্পর্ক থাকে, তাই আর কি। আমি এটাই আন্দাজ করেছিলাম। ডকের কাছাকাছি গঙ্গার ঘাটে মৃতদেহটা পাওয়া গেছে। ওটা ব্যাপারটা নিয়ে একটা হুলস্থুল হবেই, কারণ ওটা কার সেটা না জানা পর্যন্ত অনেক রকম সমস্যা অনুমান করতে পারে ওপর মহল। তাই বললাম, চিন্তা করবেন না রায়বাবু, এই গোটা কেসটা আমি তদন্ত করব। কেসটা আমার কাছে বেশ একটু ইন্টারেস্টিং বলেই মনে হচ্ছে। আচ্ছা, আপনার কি মনে হয়? আমার কথায় রায়বাবু যেন খানিকটা ভরসা পেলেন। আবার চেয়ারে ধপ করে বসে মাথার টুপিটা ঠিক করতে করতে বললেন, আপনি বাঁচালেন দারোগা বাবু। আপনি যখন বলেছেন তাহলে একটু ভরসা পাই। আমার কি মনে হয় বলুন তো, এটা ছিনতাইয়ের কাজ হবে। গঙ্গার ধারে ফাঁকা হয়ে যায় অনেক সময়, এমনভাবে অনেকেই ছিনতাই করে, তারপর ওই খুন করে মৃতদেহ গঙ্গায় ফেলে দেয়। এমনটা তো হামেশাই হচ্ছে। রায়বাবু যে খুব তাড়াতাড়ি সমাধান করার চেষ্টা করছে সেটা আমি বুঝতে পারলাম। মৃতদেহ শরীরে কোনো আঘাতের চিহ্ন আমি কিংবা রায়বাবু কেউই দেখতে পাইনি। আর এই খুন ছিনতাইয়ের ক্ষেত্রে অস্ত্র ব্যবহার করা হয়। তাছাড়া সব থেকে যে বড় সন্দেহটা আমার মাথায় রয়েছে সে বিষয়ে কিন্তু রায়বাবু কোনো কথাই বললেন না। তাই বললাম, আচ্ছা, এই গোটা ব্যাপারটা যে একটা খুন আর ছিনতাইয়ের ব্যাপার, সেটা আপনার কেন মনে হচ্ছে? তাছাড়া আর কিছুও হতে পারে। কি বলছিল হাবিলদার? আরে ওই বছর 4 আগে এমনই একটা ঘটনা ঘটেছিল। তবে তখন তার মৃতদেহটা এমন ছিল না, তখন একেবারে জলজান্ত মৃতদেহ ছিল। মানে বলতে চাইছি, মৃত্যু হয়েছে আর তারপরেই আমরা খবর পেয়ে গেছিলাম। গিয়ে দেখি ওই গঙ্গার ঘাটের এক পাশে পড়ে রয়েছে। তারপরেই ওই তাড়াতাড়ি মৃতদেহটাকে তুলে দেওয়া হয়েছিল। কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা আলাদা। মৃতদেহ বেশ কয়েকদিন ধরেই জলের নিচে ছিল। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, এতদিন জলের নিচে থাকার পরেও মৃতদেহটা এই ঘাটের কাছেই রইল কি করে? আরে তাই তো, এই ব্যাপারটা তো আমি একবারও ভেবে দেখিনি। এই জন্যই দারোগা বাবু আপনি আলাদা, আর আমিও আলাদা। কথাটা বলেই রায়বাবু হাসলেন। আমি বুঝতে পারলাম
কথাটা তিনি আমাকে একটু ওপরে তোলার জন্যই বললেন, কারণ এই কেসটায় তার আমার সাহায্যের প্রয়োজন। তাই কথাটা বলে সে হু হু করে হেসে উঠলেন। বেশ কিছুক্ষণ থানায় বসে বসে ভাবতে লাগলাম। একবার ভাবলাম জেলেদের সঙ্গে কি আরও একবার কথা বলে দেখব, কিন্তু তারাই বা কি বলবে? তারা তো কেবল জলের নিচ থেকে মৃতদেহটা বাঁধিয়ে তুলেছে মাত্র, বাকি তারা কিছুই জানে না। কেমন একটা ব্যাপার হয়ে গেছে। রায়বাবু আর বাকিরা আশেপাশের লোকদের জিজ্ঞাসাবাদ করেছে। কেউ যদি কিছু জানতো কিংবা ওখানে যদি কোনো ছিনতাইয়ের ব্যাপার হয়েও থাকতো, সে কথা তো তাহলে জানাই যেত, কিন্তু তেমনটা তো কিছুই জানা যায়নি। গোটা ব্যাপারটা মনের মধ্যেই রয়ে গেল, সমাধান কিছুই করতে পারলাম না। সেজন্য ব্যর্থ হয়ে অফিস থেকে ফিরে আসতে হলো। কিন্তু বিকেলের দিকে অফিসে বসে বসে গোটা ব্যাপারটা নিয়ে ভাবছি। বারবার মনে পড়ছিল সেই মৃতদেহটার কথা। পোস্টমর্টেম রিপোর্ট হাতে আসার পরও যদি কিছু একটা জানা যায়, এই আশাতেই অপেক্ষা করতে লাগলাম। কি হতে পারে? খুন। কিন্তু খুন যে করেছে সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু সেটা কিভাবে আর কোন কারণে মৃতদেহটা ওভাবে জলের তলায় তলিয়ে গেল সেটা বের করা প্রয়োজন। অফিস ঘরে একটি লোকের ব্যবস্থা করা হয়েছিল। সে অফিস ঘর পরিষ্কার রাখত, প্রয়োজনে এটা ওটা এগিয়েও দিত। আমার পাশে একটু পরেই জলের গ্লাস এনে রাখলো। আমার ভীষণ জল তেষ্টা পেয়েছিল। ঢকঢক করে খানিকটা জল খেয়ে গ্লাসটা রেখে দিলাম। তারপর আজ সকালের খবরের কাগজটা টেনে দেখতে লাগলাম। দেখতে দেখতে হঠাৎ করে গ্লাসের দিকে চোখ চলে গেল, আর তাতেই একটা অদ্ভুত ব্যাপার দেখতে পেলাম। সেটা দেখতে পেয়েই আমার মুখে হাসি ফুটে উঠল। সঙ্গে সঙ্গে যেন ওই মৃতদেহটা জলের নিচে অন্তত দিন তিনেক থাকার একটা অদ্ভুত সম্ভাবনা আমার মাথায় চলে এলো। সঙ্গে সঙ্গে অফিস করে টেলিফোনটা তুলে নিলাম। রায়বাবুকে টেলিফোন করে কয়েকটা প্রয়োজনীয় কথা বলে রাখলাম। রায়বাবু জানালেন পোস্টমর্টেমের রিপোর্ট এলেই তিনি আমাকে জানিয়ে দেবেন সমস্তটা। তবে তারও এমন কিছু একটাই ধারণা হচ্ছিল, তবে তিনি ব্যাপারটা ধরতে পারছিলেন না। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। পোস্টমর্টেমের রিপোর্ট যত তাড়াতাড়ি পাওয়ার কথা ছিল ততটা কিন্তু তাড়াতাড়ি পেলাম না। 2 দিন পরে পোস্টমর্টেমের রিপোর্ট এলো। তখন আমি বুঝতে পারলাম যে আমার ধারণাটাই ঠিক। শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই, কোনো অঙ্গহানিও নেই, আর রক্ত বেরিয়ে এসেছে এমন কোনো চিহ্নও নেই। তবে মৃতদেহের গলার কাছে শক্ত একটা ফাঁসির চিহ্ন রয়েছে, যেন দড়ি কিংবা ওই জাতীয় কিছু একটা দিয়ে গলায় ফাঁস লাগানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেয়ে রায়বাবু জানালেন, আপনার ওই কথা মতো আশেপাশে খোঁজ খবর করা শুরু করে দিয়েছি। বেশ কয়েকটা থানাতেও খবর পাঠিয়েছি। এর মধ্যে অন্তত সপ্তাহখানেকের মধ্যে কেউ নিরুদ্দেশ হয়েছে কিনা সে খবর তারা আমায় কাল সকালেই জানাবে। শুধু নিরুদ্দেশ নয় রায়বাবু, তাদের উচ্চতা মোটামুটি 6 ফুটের কাছাকাছি, গায়ের রং একটু ফর্সা। তাছাড়া দেখে মনে হয়েছিল একটু মোটার দিকে, মাথার চুল ছোট ছোট করে ছাঁটা। আচ্ছা, একটা ব্যাপার লক্ষ্য করেছিলেন কি? মৃতদেহ যতই বিকৃত হয়ে যাক না কেন, তার ডান হাতের কাছে কিছু একটা যেন ছিল। ডান হাতের কাঁধের কাছে কিছু একটা ছিল। সত্যি বলতে কি, আপনি হয়তো দেখেছেন প্রিয়নাথ বাবু, আমি না অতটা খেয়াল করিনি। এত দুর্গন্ধ বেরোচ্ছিল, কোনো রকমে মুখে রুমাল চাপা দিয়ে তাড়াতাড়ি ওই মৃতদেহ পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু কি ছিল বলুন তো? তেমন কিছু আমি আন্দাজ করতে পারছিলাম না। তবে সেই মৃতদেহটি কার, তবে সেটা খোঁজার একমাত্র উপায় ছিল 1 সপ্তাহের মধ্যে নিরুদ্দেশ হয়ে যাওয়া ব্যক্তিদের তালিকা খুঁজে বার করা। তাদের মধ্যে থেকে কেউ না কেউ তো হবে। দূর থেকে যদি কেউ এসে এখানে কাউকে খুন করে থাকে তবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যে সম্ভাবনাটা আমাদের হাতে রয়েছে সেটাকে নিয়ে একবার চেষ্টা করে তো দেখতেই হবে। পোস্টমর্টেম রিপোর্টে গলায় ফাঁসির চিহ্ন ছাড়া আরও একটা কথা লেখা ছিল, যিনি মারা গেছেন তার শরীরে ঘুমের ওষুধের খানিকটা থাকার সম্ভাবনা রয়েছে। আবার এমন একটাও সম্ভাবনা রয়েছে যে তিনি ঘুমের ওষুধ রীতিমতো ব্যবহারও করতেন। আর ঘুমের ওষুধ তিনি যদি রীতিমতো ব্যবহার করে থাকেন তবে সেখান থেকে ধরে নেওয়াই যায় যে তার কোনো বিশেষ রোগ থেকে থাকবে। চোখ আর মুখের বিকৃত হয়ে যাওয়ার পরেও আসল লোকের ছবিটি যদি পাওয়া যায় তাহলে সেটা তদন্তের অনেকটা কাজে এগোবে। এটা ভাবতে ভাবতে সেই দিনটাও কেটে গেল। বুঝতে পারছিলাম না কে আসলে কোন দিক থেকে এসে জড়াবে এসবের মধ্যে। বড় সাহেবের কাছেও একবার ডাক পড়ল। বড় সাহেবের কাছে কথা বলে বুঝতে পারলাম গোটা ব্যাপারটা ওপর মহলেরও চোখে এসেছে। ডকের কাছাকাছি ঘাটের কাছে এমন একটা মৃতদেহ, অথচ তার ব্যাপারে এখনো কিছুই খুঁজে পাওয়া যায়নি।
মাঝে মধ্যে গঙ্গায় অনেক মৃতদেহই দূর থেকে ভেসে আসতে পারে, কিন্তু তেমনটা যদি হয় তাহলে তো এই মৃতদেহটা কার তার সন্ধান আমরা কোনোদিনই করতে পারবো না। এই ব্যাপারটা নিয়ে রায়বাবুর সঙ্গে টেলিফোনে বেশ কিছুক্ষণ কথা হলো। তাছাড়া আমি আরও একজনের সঙ্গে কথা বললাম। আমাদেরই এই লালবাজার পুলিশের গোয়েন্দা বিভাগে নতুন আগমন ঘটেছে। তার সঙ্গে ব্যাপারটা নিয়ে কথা হলো। সে নিজেই একটা কাজে আমার অফিসে এসেছিল। আমার সমস্ত ঘটনাটা শুনে সে বলল, দারোগাবাবু, যতদূর কথাটা শুনে মনে হচ্ছে আপনাদের প্রথমে ওই পথেই হাঁটা উচিত। আপনারা যা ভাবছেন সেটাই ঠিক। আশেপাশে নিখোঁজ লোকেদের খবর থেকে কিছু একটা জানা যাবে, আলাদা কিছু তো আমার বলে মনে হচ্ছে না। এবার যদি মৃতদেহ অন্য কোথা থেকে ভেসে আসে তাহলে আপনি বিপদে পড়বেন, কারণ তখন খুঁজে বার করাটা খুব একটা সহজ হবে না। এই গঙ্গা তো আর এতটুকু নয়। সেটা বুঝতে পারছি সমরঞ্জন, কিন্তু কি করা যায় বলো তো? যদি ওই নিখোঁজ ব্যক্তিদের তালিকা থেকে এই মৃতদেহের সন্ধান না পাই তাহলে আমার মনে হয় অন্য কোনো পথ ধরতে হবে। খুনিকে যে খুঁজে বার করতে পারবো তার সম্ভাবনা তো খুব একটা দেখছি না। সমরঞ্জন আর কিছু বলতে পারল না। সে নতুন ছেলে এই পথে, পুলিশের চাকরি কয়েক বছরই করেছে মাত্র। তবে এখন তা ছেড়ে গোয়েন্দা পুলিশের চাকরি করার ইচ্ছে নিয়ে লালবাজারে এসেছে। তাই বড় সাহেব আমাকে মাঝে মধ্যে তাকে সাহায্য করার কথা এবং এটা ওটা দেখিয়ে দেওয়ার কথাও বলেছে। ছেলেটা ভালো। তার কথা শুনে সমস্ত বিষয় খুব গভীরভাবে বোঝার চেষ্টা করলাম। অকারণে কথা কম বলে। সে বেশিক্ষণ বসলো না, চলে গেল। আর তারপরেই আমি অপেক্ষা করতে লাগলাম নিখোঁজ ব্যক্তিদের তালিকার জন্য। আশেপাশের থানা থেকে যা খবর পেয়েছি তাতে ওই আমাদের এলাকা এবং ওই আশেপাশের এলাকা মিলিয়ে গত 1 সপ্তাহের মধ্যে 3 জন নিরুদ্দেশ হয়েছে। তাদের মধ্যে ওই 6 ফুট উচ্চতার মাত্র একজনই রয়েছে। আমরা যেমনটা সন্দেহ করেছিলাম ঠিক তেমনটাই। তার গায়ের রং ফর্সা এবং মাথায় চুল ওই ছোট ছোট ছিল। 3 দিন আগে নয়, সে 5 দিন আগে বাড়ি থেকে বেরিয়েছিল কাজের উদ্দেশ্যে। তারপর আর ফিরে আসেনি। থানায় তার ওই নিরুদ্দেশের রিপোর্ট পর্যন্ত লেখানো হয়েছে। এইবার আমি একটা আশার আলো দেখতে পেয়ে বললাম, আর দেরি করা যাবে না, জোগাড় করে রেখে দেন রায়বাবু, এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। ঠিকানাটা নিশ্চয়ই আপনি জোগাড় করে রেখেছিলেন। রায়বাবু ঠিকানাটা জোগাড় করে রেখেছিল। যে লোকটি নিখোঁজ হয়েছে তার বাড়িতে গেলাম। তার বাড়িতে তার স্ত্রী আর একটি বছর বারোর ছেলে রয়েছে। পুলিশ দেখে তারা হয়তো ভেবেছিল তাদের বাড়ির লোককে খুঁজে পাওয়া গিয়েছে। মহিলা এগিয়ে এসে আমাদের দেখতে পেয়ে উত্তেজিত গলায় বললেন, আমার স্বামীর খবর পাওয়া গেছে? আমার স্বামীর খবর নিয়ে এসেছেন আপনারা? দেখুন, আপনার স্বামীর খবর আমরা পাইনি, তবে একটা খবরের জন্য আমরা এখানে এসেছি। যদি সেই খবরটা আপনি দিতে পারেন তাহলে আপনার স্বামীর খবর আমরা দিতে পারবো। কথাটা শুনে একটু যেন অবাক হলেন মহিলা। তারপর আমাদের ঘরে এনে বসতে বলল। পাশের ঘরের দরজার কাছে সেই ছেলেটা একবার উকি মারল। মহিলা ইশারা করতে সে ঘরে চলে গেল। মহিলা বললেন, কি জানতে চান আপনারা বলুন, আমি সব কথার উত্তর দেব, কিন্তু আমার স্বামীকে আপনারা খুঁজে দিন। আজ প্রায় 5 দিনের ওপরে হয়ে গেল তাকে আমরা খুঁজে পাচ্ছি না। কাজে যাওয়ার জন্য বেরিয়ে তারপর আর ফিরে আসেনি। আচ্ছা, আপনার স্বামী কি কোনো কারণে ঘুমের ওষুধ ব্যবহার করত? মানে ডাক্তার কি তাকে কোনো কারণে ঘুমের ওষুধ দিয়েছিলেন? হ্যাঁ, আসলে ও রাতে ঘুমের সমস্যা হতো। তার উপর এত বড় একটা সমস্যা, আমাদের ভাড়া বাড়ি। তাছাড়া ওর কাজের অবস্থা খুব একটা ভালো যাচ্ছিল না, তাই রাতে ভালো করে ঘুমোতে পারতো না। ছেলেটা ছোট, ছেলেটার গোটা ভবিষ্যৎ এখনো বাকি রয়েছে। আমাদের কোনো কিছুই ভালো চলছিল না দারোগাবাবু। আচ্ছা, আপনার স্বামীর কি কোনো শত্রু ছিল? মানে এমন কেউ যে আপনার স্বামীর কোনো ক্ষতি করতে পারে কিংবা তাকে খুন পর্যন্ত করতে পারে? আমার কথা শুনে মহিলা যেন একবার চমকে উঠল। তার চোখ দুটো যেন তীর করে কাঁপল। তার ঠোঁটটাও কেঁপে উঠল। মহিলাকে খুব শান্ত বলেই মনে হয়। তার চোখের তলায় কালি পড়েছে, গোটা মুখ উদ্ভ্রান্ত, আর মুখে একটা সাদা ফ্যাকাশে ভাব। বোঝাই যায় এই কটা দিন তার ওপর থেকে বেশ ঝড় বয়ে গিয়েছে। তাই সরাসরি তাকে তার স্বামীর মৃত্যুর কথাটা বলতে কেমন যেন লাগলো। তাছাড়া প্রথমে তো নিশ্চিত হওয়া দরকার যে মৃতদেহটা আমরা আসলে পেয়েছি সেটা এই মহিলার স্বামী কিনা। আমি বললাম, দেখুন, আপনার কথা শুনে এবং বাকি সমস্ত প্রমাণের ভিত্তিতে মনে হচ্ছে আমরা যে মৃতদেহটা পেয়েছি সেটা আপনার স্বামীর।
আচ্ছা, আপনার স্বামীর ডান হাতের কাঁধের কাছাকাছি কোনো চিহ্ন ছিল? হ্যাঁ, জন্মচিহ্ন ছিল। কিন্তু আমার স্বামী কিভাবে, মানে আপনারা কি বলছেন? আমার স্বামী মারা গেছে? বুঝতে পারছি এই খবরটা খুবই খারাপ আপনার জন্য, কিন্তু খবরটা তো দিতেই হতো। আসলে 3 দিন আগে আমরা আপনার স্বামীর মৃতদেহটা পেয়েছি। ওই গঙ্গার একটা ঘাটের কাছে, ডকের কাছাকাছি জায়গায় তার মৃতদেহটা জেলের জালে উঠে এসেছে। তবে তার শরীরটা এতটাই বিকৃত হয়ে গেছিল যে আমরা কিছুই বুঝতে পারিনি ওটা আসলে কে। তাই নিখোঁজ লোকেদের খবর নিতে গিয়ে আপনার স্বামীর কথা জানতে পারলাম। আচ্ছা, আপনি সত্যিই জানেন না আপনার স্বামীর কোনো শত্রু ছিল কিনা? মহিলা ততক্ষণে কান্নায় ভেঙে পড়েছেন। তার কান্না দেখে ঘরের পর্দার একপাশে সেই দাঁড়িয়ে থাকা 12 বছরের ছেলেটি এবার আর চুপ করে থাকতে পারল না। সে দৌড়ে বাইরে বেরিয়ে এলো। মহিলার কাছে আসতেই মহিলা তাকে জড়িয়ে ধরে আরও কাঁদতে লাগলেন। কিন্তু কে এমনটা করবে দারোগা বাবু? আমি তো তার কোনো শত্রুর কথা জানি না। তাহলে এমন কেউ যার সাথে তার বেশ বন্ধুত্ব ছিল। মানে আমি বলতে চাইছি, আপনি বাদে তার আর কোনো কাছের বন্ধু, আপনার চেনা জানা কেউ আছে যে তার ব্যাপারে কিছু বলতে পারবে? না দারোগা বাবু, আমি তো কিছু বলতে পারবো না। ও কাজ করতো একটা সোনার দোকানে মহাজনের কাছে। সেখানে আপনারা একবার খোঁজ নিয়ে দেখতে পারেন। সেখানে থাকার ইচ্ছে আমাদের একেবারেই ছিল না। এমন একটা অবস্থার মধ্যে থাকাটা শোভনীয়ও নয়। তাছাড়া আমাদের কাজের কাজ তো কোনো কিছুই হচ্ছিল না। মহিলার কাছ থেকে ওই লোকটির কোনো শত্রু আছে কিনা এই ব্যাপারটা যদি জানা যেত তবে সেটা আলাদা কথা ছিল। মহিলা যেখানে কাজ করত সেখানকার ঠিকানা জোগাড় করা হলো। আমি মনে মনে স্থিরই করে ফেলেছিলাম আজকের মধ্যে কোনো একটা বেশ মুখ্যময় সূত্র বের না করে ফিরব না। বেরিয়ে আসার সময় মহিলাকে প্রশ্ন করলাম, আচ্ছা, আপনার স্বামীর নাম কি? মহিলা কাঁদো কাঁদো স্বরে বললেন, বংশীবদন বন্দ্যোপাধ্যায়। ভদ্রলোক মারোয়ারি, তার তশাশই চেহারা, গায়ের রং একটু কালো, মাথায় একটা টুপি, গলায় সোনার মোটা চেন, আর হাতের আংটিগুলো চলচল করছে। আরে আপনাকে কি বলবো দারোগা বাবু, আমি নিজেই তো পুলিশের কাছে গিয়েছিলাম। আমার দোকান থেকে সোনা দানা টাকা পয়সা চুরি হয়ে গিয়েছে, আর তার ওপর তো ওই বংশীবদন আর দোকানে আসে না। পান চিবুতে চিবুতে সে একবার পাশে রাখা পানের পিকদানিতে থুতু ফেলে নিয়ে বলল, আপনারা যখন এসেছেন তাহলে ভালোই হয়েছে। এখন আমায় বংশীবদনকে খুঁজে দিন তো। আমার এতগুলো সোনা দানা টাকা পয়সা সব নিয়ে যে কোথায় চলে গেল। কিন্তু বংশীবদন তো আর বেঁচে নেই। 5-6 দিন আগেই সে মারা গেছে। মহাজন আমার কথা শুনে মাথায় দুটো হাত দিয়ে বললেন, হায় 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 হায়, আমার এতগুলো টাকার সোনা গয়না সব গেল। আমার প্রথমেই পুলিশকে বলা উচিত ছিল। আমি ভাবলাম মনে হয় নিজের মনের ভুলে অন্য কোথাও রেখেছি। তাছাড়া এতদিন বংশীবদন আসছে না দেখেও আমি কিছু মনে করিনি। মাঝে মাঝে এমন ছুটি নিয়ে নেয় বেটা, কিন্তু তখনই পুলিশকে জানালে বেশ ভালো হতো। এখন আমি কি করব? চিন্তা করবেন না, আপনার চুরি যাওয়া গয়না আর টাকা পয়সার একটা রসিদ তৈরি করে দিন, তারপরে আমরা দেখছি। আপনারা আর কি দেখবেন? আমার যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেল। বংশীবদন মরেছে সত্যি কথা বলছেন? বেটা মস্ত বড় চোর। আমার দোকানে কাজ করে আমার খেয়ে আমার পরে আবার আমার ঘরে চুরি করলো শেষ পর্যন্ত। এটা কিভাবে হয়েছে আর কখন চুরি করেছে? এই তো 5-6 দিন আগের কথা। আমি সেদিন একটু তাড়াতাড়ি চলে গেছিলাম। একটা বড় পার্টি আসার কথা ছিল। সবার সঙ্গে তো আর দোকানে এভাবে বসে কথাবার্তা বলা যায় না। তাকে বাড়িতে ডেকেছিলাম। বংশীবদন আর একজন লোক দোকান ছিল, তার নাম রাখাল। তাদের দুজনকে রেখে গিয়েছিলাম। বলেছিলাম রাত হলে দোকান বন্ধ করে চলে যেতে। দোকানের চাবি একটা আমার কাছে থাকতো আর একটা থাকতো রাখালের কাছে। রাখাল সকালে এসে প্রথম দোকান খুলতো, কিন্তু সেদিন সন্ধ্যে থেকেই রাখালের শরীরটা খুব একটা ভালো ছিল না। তাই বাড়ি যাওয়ার আগে বংশীবদনকে বললাম দোকান বন্ধ করতে আর ওই চাবিটা নিয়ে যেতে। তখন কি আর জানতাম যে ব্যাটার পেটে পেটে এত কিছু ছিল। বংশীবদন কি এর আগে কোনোদিন চুরি করেছিল? মানে গয়না বা টাকা পয়সা কিংবা অন্য কিছু?
ব্যবসা দোকান থেকে অল্প কিছু টাকা পয়সা সবাই চুরি করে দারোগাবাবু। সব দিকে খেয়াল করলে হয় না। তবে তেমন কিছু চুরি করেনি, তবে তার জন্যই তো এত বড় একটা চুরি করার চেষ্টা করলো। তাহলে আপনি ঠিক কি করে বলছেন বংশীবদনী এটা করেছে? তার কোনো প্রমাণ আছে? আমি চলে যাওয়ার পরেই তো রাখাল বাড়ি চলে গিয়েছিল। তারপরে বংশীবদন দোকানে ছিল। বংশীবদন সোনার দোকানের ওই তালা বন্ধ করেছে। তালা বন্ধ করে যাওয়ার আগে নিশ্চয়ই সে যায়নি। ওর বাড়িতে লোক পাঠিয়েছিলাম, সে এসে জানিয়েছে সেই দিনের পর দিন নাকি বাড়িতে চায়নি। আমি তো ভেবেছিলাম কোথাও পালিয়েছে, কিন্তু এবার আমার ওই গয়না টাকা পয়সার ওসবের কি হবে? আচ্ছা, রাখালের সঙ্গে কথা বলা যাবে? রাখাল কোথায় আছে? রাখালের শরীর ভালো নেই, কয়েকদিনের ছুটি নিয়েছে, বাড়িতেই আছে। আপনি চাইলে ডাক্তারের বাড়ির ঠিকানা আমি দিয়ে দিচ্ছি। মহাজনের কাছ থেকে রাখালের ঠিকানা নিয়ে আমরা বেরিয়ে এলাম। সেই ঠিকানায় আমরা দুজনে মিলে পৌঁছবো বলে ঠিক করেও কি একটা যেন মনে হতে সেদিন আর গেলাম না। পরের দিন বেশ সকাল সকাল সাদা পোশাকে আমি আর রায়বাবু রাখালের বাড়িতে গিয়ে পৌঁছলাম। দরজায় ধাক্কা দিতেই ভেতর থেকে একজন কৌতূহলী গলায় বলে উঠল, কে? আমরা। আমরা কে? একবার দরজাটা খোলো, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি, একটি বিশেষ প্রয়োজন রয়েছে। একটু পরেই দরজাটা সামান্য ফাঁক হলো। দরজার ভেতর থেকে একটা মুখ দেখা গেল। তার চোখে মুখে কৌতূহল। সে প্রশ্ন করল, কি চাই এখন? আমাদের একজন কর্মচারী চাই, নতুন সোনার দোকান হচ্ছে। এই লোকটিই দোকান করবে। তারপর শুনেছি তুমি নাকি সোনার দোকানের সমস্ত কাজই জানো, তাই আর কি। সে দরজাটা ওভাবে রেখেই বলল, কিন্তু আমি দোকানে কাজ করি এ কথা কে বলল? আর আমি তোমাদেরকে চিনি না, তাই এখন তোমাদের সাথে কথা বলতে চাই না। তোমরা পরে এসো। কথাটা বলে সে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিতে চাইল। আমি দরজার উপর হাত রাখলাম, বললাম, আরে তুমি ভয় পাচ্ছ কেন? আমরা তো আর পুলিশের লোক নই, আর তুমি তো চোরও নও। আমাদের দোকানে কাজের লোকের প্রয়োজন। তুমি যেমন টাকা চাইবে তেমনই পাবে। কথাটা বলেই তার মুখের দিকে তাকালাম। সঙ্গে সঙ্গে তার মুখে ঠিক কি যেন একটা খেলে গেল। সে তাড়াতাড়ি ঘরের দরজাটা এক ধাক্কায় বন্ধ করে দিয়ে ছিটকিনিটা তুলে দিল। তারপর তার পায়ের শব্দ শুনতে পেলাম। রায়বাবুকে তাড়াতাড়ি বললাম, রায়বাবু, বাড়ির পেছনের দিক থেকে বেরোবার একটা পথ থাকে, আপনি ওই পেছনের দিকে গিয়ে দাঁড়ান, আমি দেখছি। রায়বাবু তাড়াতাড়ি পেছনের দিকে চলে গেল। আমি দরজায় ধাক্কা দিলাম। রাখাল, দরজা খোলো। যদি তুমি কিছু না করে থাকো তাহলে তোমার কোনো চিন্তা নেই। খোলো, খোলো বলছি। ভেতর থেকে রাখালের ভয় পাওয়া গলা ভেসে এলো। আমি কিছু করিনি স্যার, আমি সত্যি বলছি আমি কিছু করিনি। তাহলে মহাজনের দোকানের সোনার গয়না আর টাকাগুলো গেল কোথায় রাখাল? আর বংশীবদনকে ওভাবে গঙ্গার ঘাটে কে ডুবিয়ে মারল? তার আর কোনো কথা শোনা গেল না। আর থাকতে না পেরে দরজায় জোরে জোরে ধাক্কা দিতেই দরজাটা হুড়মুড় করে ভেঙে পড়ল। ঘরের ভেতরটাও আধো অন্ধকার। সেই আধো অন্ধকারে খানিকটা চোখ সয়ে আস্তে আস্তে দেখতে পেলাম ঘরের ভেতরে একটা শব্দ হচ্ছে। তাড়াতাড়ি সোজা গিয়ে দেখলাম পাশের একটি দরজা খোলা। সেই দরজার ভেতরে জানালার ফাঁক গলে রাখাল বাইরের দিক থেকে বেরিয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি গলা তুলে চিৎকার করলাম, রায়বাবু সাবধান! আমার চিৎকারের সঙ্গে সঙ্গে রাখাল নিচের দিকে ঝাঁপ দিয়ে পড়ল। তারপরে পেছনের দিকে কোথাও যেন চলে গেল। আমি তাড়াতাড়ি জানলার কাছে গিয়ে দেখি একটা বাড়ির পেছনের দিকে একটু জঙ্গল মতো রয়েছে। সেদিক দিয়ে যদি সে ডান দিকে যায়, তাই রায়বাবুকে আমি সেখানে দাঁড়াতে বলেছিলাম, যেখান দিয়ে তাকে বেরোতে হবে। বাড়ির পেছনে ফাঁকা জায়গাটা ওখানেই রয়েছে। আর যদি বাঁ দিকে যায় তাহলে সে আবার সামনের দিকে এসে পড়বে। তাই আর অপেক্ষা না করে তাড়াতাড়ি বাইরের দিকে বেরিয়ে এলাম। যদি সে উল্টো দিকে আসে আর যদি আমার যেতে দেরি হয়ে যায় তাহলে কিন্তু রাখাল পালিয়ে যেতে পারে। কথাটা ভেবে একটু দ্রুতই ঘর থেকে বেরিয়ে এলাম। একটা ঘর থেকে বেরিয়ে সামনের বারান্দা আর তারপরেই বাইরের দরজা, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। মনে মনে ভাবলাম, তাহলে কি সে বেরিয়ে গেল? কথাটা ভেবে বাইরে বেরিয়ে সামনের বড় রাস্তার দিকে তাকিয়ে কিন্তু কাউকেই দেখতে পেলাম না। রায়বাবুকে গলা তুলে ডাকতে যাব, ঠিক তার আগেই বাড়ির পেছন দিক থেকে রায়বাবুর চিৎকার শোনা গেল। রায়বাবুর চিৎকার শুনে তাড়াতাড়ি পেছন দিকে গিয়ে দেখলাম রায়বাবু অনেক কষ্ট করে রাখালকে ধরে রেখেছে।
আমি একটু এগিয়ে গিয়েই রিভলভার রাখালের দিকে তাক করে বললাম, সত্যি করে বলো, চুরিটা কে করেছে? আর বংশীবদনকে খুন কে করেছে? রাখাল আর পালাবার চেষ্টা করলো না, কেমন যেন ভয়ে ভয়ে আড়ষ্ট হয়ে গিয়ে স্বীকার করলো সব। আমি আর বংশীবদন মিলেই চুরিটা করেছিলাম। তারপর দোকান বন্ধ করে ওখান থেকে বেরিয়ে গঙ্গার ঘাটে যাই। ওখানে গিয়ে গয়নাগাটি আর সমস্ত টাকা পয়সা ভাগাভাগি করার সময় হঠাৎ বংশীবদন বিকে বসে। সে বলতে থাকে কাজটা ঠিক হয়নি, তার টাকা পয়সার প্রয়োজন ছিল, তার বাড়ি ভাড়া অনেকটাই বাকি, তাছাড়া ওর বউয়ের অসুখ ছিল, তাই টাকা পয়সা তার লাগবে, কিন্তু তাই বলে সে চুরি করতে পারবে না। সে মহাজনকে সব কথা বলে দেবে বলে। আর তখনই ভাবি, চুরি করার পর যদি ও সব কথা মহাজনকে বলে দেয় তাহলে আর আমাদের কাজ থাকবে না, আর যা চুরি করেছে সেটাও থাকবে না, উল্টে মহাজন আমাদের পুলিশে ধরিয়ে দেবে। আর তাই তুমি ঠিক করলে যে বংশীবদনকে খুন করবে? রাখাল কাঁদতে কাঁদতে আমার পায়ের ওপর এসে পড়ল, বলল, বিশ্বাস করুন দাদা, বিশ্বাস করুন, আমি বংশীবদনকে বারবার বোঝাবার চেষ্টা করেছিলাম যে চুরি তো এখন হয়ে গেছে, আবার যদি আমরা সব কিছু মহাজনকে বলে দিই তাহলে বিপদে পড়ব। সে কথা শুনে বংশীবদন বলে, রাতে গিয়ে যদি আবার জিনিসপত্র টাকা পয়সা আগের জায়গায় রেখে দিই তাহলে আর মহাজন কিছু বুঝতে পারবে না। তারপরেও তুই বংশীবদনকে খুন করলি? হ্যাঁ, তোকে আমি ফাঁসিতে ঝোলাবই। আমাকে ছেড়ে দিন দারোগা বাবু, আমি ভুল করেছি, আর কখনো এই ভুল করবো না। তুই চুরি করেছিস, তারপর সেই চুরির দায় অন্য একজনের ওপর চাপিয়ে দিয়েছিস। তারপরে তুই একজনকে খুন করেছিস, খুন করে তাকে লুকিয়ে রেখে আসিস যাতে কোনো কথা কেউ কোনো দিন জানতে না পারে। তারপর আবার মিথ্যে কথা বলছিস আমাদের কাছে। আপনারা টাকা পয়সা গয়না সব নিয়ে আমাকে ছেড়ে দিন দারোগা বাবু, দোয়াই আপনাদের দুটি পায়ে পড়ি। রাখালকে নিয়ে আমরা থানায় ফিরে এলাম। তাকে থানার জেলে আটকে রাখা হলো। বংশীবদনের মৃত্যু রহস্যের উদ্ঘাটন হলো, কিন্তু রায়বাবু একটু চিন্তিত মুখে আমাকে বলল, আচ্ছা দারোগা বাবু, আপনি কি করে বুঝতে পারলেন যে মৃতদেহটা অন্য কোথাও থেকে আসেনি, এখানেই ছিল? যে কারণেই হোক না কেন, এই রাখাল রাগের মাথায় খুনটা করেছিল। আর তাই যখন ওর রাগ কমে যায় তখন ও বুঝতে পারে মৃতদেহ এখানে ফেলে রাখলে সে বিপদে পড়তে পারে। তাছাড়া গলায় ফাঁস লাগিয়ে সে বংশীবদনকে মেরেছে, তাই বংশীবদনের গলায় দাগ আর হাতের ছাপ থেকে কোনোভাবে সে ফেঁসে যেতে পারে। তাই সে বুদ্ধি বার করে, ভারী কোনো পাথরের সঙ্গে বংশীবদনের গলায় ফাঁস লাগিয়ে তাকে নদীর জলে ডুবিয়ে রাখে। কিন্তু কোনো কারণে হয়তো ওই জেলেদের জালের জন্যই ওই দড়িটা খুলে আসে। 2-3 দিন হয়ে যাওয়ার পরে দড়ি কিংবা বেঁধে রাখা পাথর আলগা হয়ে এসেছিল, কিংবা দড়ির গিঁট ঢিলে হয়ে এসেছিল জলের টানে। ওই 3 জন জেলের জালে উঠে আসে মৃতদেহটা। আপনার তো মনেই আছে, জেলেরা বারবার বলছিল তারা ভারী জাল দেখে 3 জনে মিলে একসঙ্গে টানে জালটা, আর তারা ভেবেছিল বেশ কিছু মাছ ধরা পড়েছে। কিন্তু জাল টেনে আনার পরে দেখা যায় একটা মৃতদেহ। তার মানে মৃতদেহ যাতে জলের ওপরে ভেসে না ওঠে তার জন্য এই প্রক্রিয়া। বাবা বাবা, বড় ভালো ফন্দি বার করেছিল এই রাখাল। কিন্তু এত কিছুর পরও শেষ রক্ষা হলো না, 3 জন জেলের জন্য সে ধরা পড়ে গেল। সেইটাই তো রায়বাবু, অপরাধী অপরাধ করে যত ভালোভাবেই লুকিয়ে রাখার চেষ্টা করুক না কেন, কোনো না কোনোভাবে সে ধরা পড়ে যাবেই। রাখাল ভেবেছিল মৃতদেহ যখন জল থেকে উপরে উঠে আসবে তখন নিশ্চয়ই জলের টানে অন্য কোথাও ভেসে যাবে, কিন্তু তার আগেই এমনভাবে ব্যাপারটা যে হবে তা বোঝা যায়নি। অথচ একটা কথা ভেবে দেখুন, জেলেরা কিন্তু পরপর 3 দিন ওই স্থানে জাল টেনেছে, তবে ওই 3 দিনের মধ্যে সেই 3 দিনেই তাদের জালে মৃতদেহটা ভেসেছিল। এমনও তো হতে পারে আগের দিনও ভেসেছিল কিন্তু জালে জড়ায়নি। রায়বাবু আমার কথার অর্থ বুঝতে পারলেন। কিন্তু সবই তো হলো, এই সোনার গয়না টাকা পয়সা। যতদূর মনে হচ্ছে সে সমস্ত কিছুই রাখাল নিজের বাড়িতে রেখেছে। তার বাড়িতে তো আর কেউ নেই বলেই মনে হলো, অর্থাৎ সেখানে আমরা খোঁজ করলে সমস্ত কিছুই পাব। তাছাড়া 2 জন হাবিলদারকে তো ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে, তারা পাহারা দেবে। বাইরে থেকে কেউ সহজে সেখানে ঢুকতে পারবে না। কি রাখাল, ঠিক তো? জেলের ভেতরে রাখাল একপাশে দেওয়ালে হেলান দিয়ে চুপ করে বসেছিল। আমার কথা শুনে কোনো উচ্চবাচ্য করল না,
আমি সামান্য হেসে বললাম, সত্যিই বড় অদ্ভুত কেস। দুই চোর মিলে চুরি করলো, তারপর এক চোরের আবার সততার উদয় হলো হঠাৎ করে, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। একটা কথা ভেবে দেখুন রায়বাবু, যদি বংশীবদন চুরির ভাগ নিতে চাইতো তাহলে কিন্তু তাকে মরতে হতো না। হ্যাঁ, পুলিশের ঝামেলা তাদের সহ্য করতেই হতো, তবে নিশ্চয়ই তার কোনো একটা সমাধান ওরা দুজন মিলে ঠিক বার করেই নিত। পরদিন সকালে দোকানে ফিরে গিয়ে একটু ভাঙচুর আর তালা ভাঙলেই হয়ে যেত, কিন্তু হঠাৎ করে বংশীবদনের কিছু একটা মনে হওয়ায় সে পিছিয়ে আসে, আর তাতেই তাকে মরতে হলো। অদ্ভুত ব্যাপার, কোথা থেকে যে কোথায় চলে গেল। এই দেখলাম জলের তলা থেকে একটা মৃতদেহ বেরিয়ে এলো, তাকে চেনাই যায় না, আর তারপরেই সেখান থেকে সোনার গয়না, টাকা পয়সা, চুরি, আর এই রাখাল। উফ, সত্যি প্রণাথবাবু, আপনি না থাকলে আমি এই কেসটা কিছুতেই সমাধান করতে পারতাম না। পরদিন সকালে ডিপিটিয়া সাহেবের সঙ্গে সাক্ষাৎ করলাম। তাকে সমস্তটাই খুলে বললাম। আসলে কিভাবে মৃতদেহটা পেলাম আমরা সেই জেলেদের সাহায্যে, তারপর কিভাবে বংশীবদন বাবুর বাড়ি থেকে মহাজনের সোনার দোকানের খোঁজ এবং সেখান থেকে রাখালের সমস্ত খবরটা বার করেছি, সব কিছুই বললাম। শুনতে শুনতে ডিপিটিয়া সাহেব বেশ উত্তেজিত হয়ে পড়েছিলেন। সে সমস্ত কথা শুনে কেস সমাধান করার জন্য আমার সাথে করমর্দন করলেন। আমি জানালাম, রাখালের বাড়ি থেকে বেশ কিছু সোনা গয়না আর টাকা পয়সা উদ্ধার করা গেছে। মহাজন লিস্ট মিলিয়ে যে গয়নার আর টাকার কথা বলেছিল তার সমস্তটাই আমরা তাকে ফেরত দিয়ে দিয়েছি। তবে এছাড়াও তার বাড়িতে আরও কিছু সোনার গয়না এবং টাকা পয়সা পাওয়া গিয়েছে। মনে হয় রাখাল আগেও চুরি করেছিল, সেগুলো নেহাত ছোটখাটো, তাই সে কথা আর কাউকে বলেনি। এবার বড় একটা চুরি করার সুযোগ সে পেয়ে গিয়েছিল, তাই বংশীকে সঙ্গে নিয়েছিল। কিন্তু শেষ বেলায় বংশীবদন যদি মত না বদলাতো তাহলে হয়তো তাদের ধরাটা এত সহজ হতো না। ডিপিটিয়া সাহেব সব কথাই শুনলেন, কিন্তু একটা খসড়া তিনি প্রকাশ করলেন। যেদিন রাখালের শরীর খারাপ হলো সেদিনই মহাজন তাড়াতাড়ি বাড়ি ফিরে গেল, আর সেদিনই ওরা দুজন মিলে চুরি করলো। গোটা ব্যাপারটা কাকতালীয়। দু একটা সন্দেহ আমার প্রথম হয়েছিল, তাই মহাজনের সঙ্গে আমি তার টাকা গয়না ফিরিয়ে দেওয়ার সমস্ত কথা বলে এমন একটা ব্যাপারে জানতে পেরেছিলাম, সেটাই বললাম ডিপিটিয়া সাহেবকে। মহাজনের বাড়িতে যে সেদিন লোক আসবে সে কথা সে সকালে বলে দিয়েছিল, আর তাই সেই সুযোগটাই নিয়েছিল রাখাল। রাখাল শরীর খারাপের ভান করে সে চাবিটা বংশীবদনের কাছে রাখতে চেয়েছিল। পরে কি হয়েছিল তা জানি না, তবে ওই কারণেই সে সেদিন চুরির সিদ্ধান্তটা নিয়েছিল। অদ্ভুতভাবে শুরু হয়ে এই কেসটা অদ্ভুতভাবেই সমাধান হয়ে গেল। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আপনাদের নোটিফিকেশন যাতে মিস না হয় সেজন্য একটি হোয়াটসঅ্যাপে চ্যানেলও খোলা হয়েছে। চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।